বিসমিল্লাহির রহমানির রহিম। 2002 সালের 13ই মার্চ এবং 2002 সালের 9ই নভেম্বর ইনকিলাব পত্রিকার বিজ্ঞান ও প্রযুক্তি পাতায় আমার উদ্ভাবিত বিজ্ঞান বিষয়ক কিছু সূত্র প্রকাশ করি। আজকে লেকচারে ইউটিউবের মাধ্যমে আমার সেই তথ্যের পুনরাবৃত্তি করছি, অর্থাৎ সেই তথ্য আবার ইউটিউবের মাধ্যমে প্রকাশ করছি। আমরা জানি যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যে একটা আন্তঃকণা বল কাজ করে। পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটি অবস্থা পদার্থের কণাগুলোর আন্তঃকণা বলের উপর নির্ভরশীল। আবার আন্তঃকণা বল তাপশক্তি দ্বারা প্রভাবিত হয়। পদার্থের তিনটি অবস্থার মধ্যে গ্যাসীয় অবস্থায় পদার্থের কিছু সদৃশ গুণাগুণ থাকায় বিভিন্ন গ্যাসীয় পদার্থের মধ্যে বেশ আচরণগত মিল রয়েছে, যদিও বিভিন্ন গ্যাস তাদের আণবিক গঠন, রাসায়নিক সংকেত, ভৌত এবং রাসায়নিক ধর্মে আলাদা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং লিউক্রিটাস সর্বপ্রথম গ্যাসের আচরণের উপর প্রস্তাব প্রকাশ করেন যে গ্যাসীয় কণাগুলো সর্বদা বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করে, অর্থাৎ তাদের মতামত গ্যাসীয় পদার্থের কণাগুলো, অণুগুলো সর্বদা গতিশীল। 1738 সালে সুইডিশ রসায়নবিদ বার্নৌলি সর্বপ্রথম প্রকাশ করেন যে তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসীয় কণাগুলোর গতি বৃদ্ধি পায়। তার ধারণা ছিল গ্যাসীয় পদার্থের অণুগুলো পাত্রের আভ্যন্তরের দেয়ালের সাথে সংঘর্ষের কারণেই গ্যাসীয় চাপের সৃষ্টি হয়। বিজ্ঞানী জুল গ্যাসীয় অণুর গতিশক্তি এবং তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করেন। সম্পর্কটি ছিল Ke∝T, অর্থাৎ তাপমাত্রা বাড়লে গ্যাসীয় অণুগুলোর গতিশক্তি বাড়বে, অর্থাৎ গতিশক্তি তাপমাত্রার সমানুপাতিক। পরবর্তীতে বিজ্ঞানী ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, বোল্টজম্যান প্রমুখ খ্যাতিমান বিজ্ঞানীগণ সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য একটি যান্ত্রিক মডেল উদ্ভাবনের প্রস্তাব করেন। আর এই প্রস্তাবগুলোই মূলত গ্যাসের গতি তত্ত্ব নামে পরিচিত। আসলে একটা তথ্য প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই কিছু বিষয় স্বীকার করে নিতে হয়। আর এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো গ্যাসের গতি তত্ত্বের কিছু স্বীকার্য। গ্যাসের আচরণের উপর অণুগুলোর গতিশীলতাকে প্রাধান্য দিয়ে 10-12টি স্বীকার্য প্রস্তাব করা হয়। এই স্বীকার্যগুলোতে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, যা সংশোধন প্রয়োজন। আমি কয়েকটি স্বীকার্যের পর্যালোচনা করব। একটি স্বীকার্যে বলা হয় সকল গ্যাসের অণুর ভর এবং আকার একই, কিন্তু আমরা যদি হিসাব করি বিভিন্ন গ্যাসের অণুর ভর আমরা যদি বের করি তাহলে অবশ্যই ভিন্ন পাব। যেমন হাইড্রোজেন অণুর ভর 2/6.023 10^23 সমান রেজাল্ট আসে 3.3206 10^-24। আবার সালফার ট্রাইঅক্সাইডের একটি অণুর ভর, মানে সালফার ট্রাইঅক্সাইড অণুর ভর আমরা পাই 80/6.023 10^23 সমান মান আসে 1.328 × 10⁻22 গ্রাম। তাহলে দেখা যায় এদের ভর ভিন্ন। এভাবে ভিন্ন ভিন্ন গ্যাসের যদি আমরা অণুর ভর বের করি তা অবশ্যই ভিন্ন পাব। অথচ স্বীকার্যে বলা হয় যে সকল গ্যাসের অণুর ভর এবং আকার অভিন্ন। একটি স্বীকার্যে বলা হয় গ্যাসীয় পদার্থের অণুগুলোর নিজস্ব আয়তন
গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালজ এই স্বীকার্যটিকে সংশোধন করেন, অর্থাৎ এটাকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন। একটি স্বীকার্যে গ্যাসীয় অণুগুলোর নিজেদের মধ্যে এবং পাত্রের আভ্যন্তরীণ দেয়ালের সাথে সংঘর্ষকে স্থিতিস্থাপক বলা হয়েছে। আর বলা হয় এই সংঘর্ষের ফলে গ্যাসীয় চাপের সৃষ্টি হয়। এটি অযৌক্তিক। একটি গ্যাসীয় কণার গতি যাই হোক না কেন, এর ভর অতীব নগণ্য। তাহলে আমরা যদি ভরবেগ গুণ করি তাহলে এই ভরবেগ পাবো খুব সামান্য। এই নগণ্য ভরবেগ দ্বারা একটি দেয়ালকে কিভাবে আঘাত করতে পারে, কিভাবে চাপ সৃষ্টি করতে পারে? যদি আমরা কয়েক কোটি বালুকণা দ্বারা প্রচন্ড বেগে দেয়ালে আঘাত করি, তাহলে আমরা এখানে কতটুকু বল অনুভব করতে পারবো? তো একটি বালুকণার চেয়েও ক্ষুদ্র ভর, একটা ক্ষুদ্র ভর হলো গ্যাসীয় কণাগুলো। একটি বালুকণার চেয়েও অনেক ক্ষুদ্র ভর গ্যাসীয় কণার। তাদের বেগ যতই হোক, তাদের ভরবেগ নগণ্য। এই নগণ্য ভরবেগ দ্বারা একটা দেয়ালে চাপ সৃষ্টি করতে পারে না। বরং এই অণুগুলো যখন যদি গতিশীল হয়, তাহলে যদি ওইরকম গতি হয়, প্রচন্ড গতি হয়, তাহলে সে দেয়াল ভেদ করে যাওয়ার কথা, অথবা দেয়ালের মধ্যে যে আন্তঃকণার স্থান আছে সেখানে ঢুকে পড়ার কথা। কিন্তু এখানে বলা হয়েছে যে গ্যাসীয় অণুগুলোর যে গতির কারণেই এবং তাদের নিজের সংঘর্ষের কারণেই চাপ সৃষ্টি হয় এবং সংঘর্ষ স্থিতিস্থাপক। এখানে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। আমরা যখন কোনো গ্যাসকে পানির নিম্নমুখী অপসারণ দ্বারা সংগ্রহ করি, মানে যখন সদ্যপ্রস্তুত গ্যাস যখন পানির নিম্নমুখী অপসারণ দ্বারা সংগ্রহ করি, তখন দেখা যায় এই গ্যাস পানির মধ্যে বুদবুদ সৃষ্টি করে। সদ্যপ্রস্তুত গ্যাস পানিতে বুদবুদ সৃষ্টি করে। এখানে গ্যাসীয় কণাগুলো গতি কোথায় পেল? আর যদি এই গ্যাসীয় কণাগুলোর বেগ ওরকমই থাকে, তাহলে এই গ্যাসীয় কণাগুলোর প্রচন্ড বেগের কারণে পানির ভিতরে সে ঢুকে পড়ার কথা, অর্থাৎ সে পানির ভিতরে প্রবেশ করার কথা, সে পানির মধ্যে ছড়াই পড়ার কথা, সে বুদবুদ সৃষ্টি হওয়ার কথা না। অথচ আমরা দেখি যে গ্যাসীয় পদার্থ যখন পানির নিম্নমুখী অপসারণ সংগ্রহ করা হয়, তাহলে সে বুদবুদ সৃষ্টি করে, বেলুন ফোলায়, সাইকেলের টায়ার ফোলায় দেয়। সেখানে এই গ্যাসীয় কণাগুলোর ক্ষুদ্র ভরবেগ দ্বারা এত চাপ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে চাপ সৃষ্টি করে আভ্যন্তরীণ দেয়ালে, এটা শুধু তাদের পরস্পরের মধ্যে সংঘর্ষ বা দেয়ালের সাথে সংঘর্ষের কারণ হতে পারে না। এখানে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। স্বীকার্যে বলা হয় গ্যাসীয় কণাগুলোর গতির উপর অভিকর্ষ বলের প্রভাব নেই। এই স্বীকার্যটি যথেষ্ট বাস্তবতা বিরোধী। বিজ্ঞানী গ্যালিলিও এই বিষয়টি পরীক্ষা দ্বারা প্রমাণ করেছেন যে কোনো ভরের বস্তুর উপর অভিকর্ষ বলের প্রভাব সমান। উনি প্রমাণ করেছেন যে একটি পালক এবং পাথরকে যদি ছেড়ে দেওয়া হয়, স্বাভাবিক অবস্থা ছেড়ে দিলে পালক পড়ে পাথরটা আগে পড়ে, কিন্তু যদি বায়ুশূন্য অবস্থায় ছেড়ে দেওয়া হয়, উনি একটা কাচের নলের ভিতরে পরীক্ষাটা করেছেন, দেখা যায় যে পালক এবং পাথর একই সঙ্গে মাটিতে পড়ে। অর্থাৎ সকল বস্তুর উপর অভিকর্ষ বলের প্রভাব সমান এবং অভিকর্ষ ত্বরণ সমান কার্যকর। তাহলে যদি বায়ুশূন্য হয়, তাহলে একটি বালুকণা, একটি ধূলিকণা, একটি পরমাণু যদি একসঙ্গে ছেড়ে দেওয়া, একটা পাথর একসঙ্গে ছেড়ে দেওয়া হয়, প্রত্যেকটাই একই বেগে মাটিতে পতিত হবে। অর্থাৎ সকল ভরের বস্তুকণার উপর অভিকর্ষ বলের প্রভাব সমান। আমরা জানি আমাদের পৃথিবীর চারপাশে বিশাল বায়ুমণ্ডল রয়েছে, আর এই বিশাল বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর উপর চাপ প্রয়োগ করছে। এই চাপ আমরা অনুভব করতে পারি। একটা ড্রপারকে যদি চাপ দিয়ে মুখটা বন্ধ করে ছেড়ে দিয়ে, দেখা যায় ড্রপারটা আর স্ফীত হচ্ছে না, আবার মুখটা ছেড়ে দিলে স্ফীত হয়ে যায়। এখানে কিন্তু আমরা স্পষ্টই বুঝি যে বায়ুমণ্ডল কিভাবে আমাদের প্রকৃতি চাপ সৃষ্টি করে। অর্থাৎ বায়ুর একটা ওজন আছে বলেই চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু স্বীকার্য অনুযায়ী
যে অভিকর্ষ বলের প্রভাব গ্যাসীয় কণার গতির উপর নাই, অর্থাৎ গ্যাসীয় কণার যে গতিশীলতা এর উপর অভিকর্ষ বলের কোনো প্রভাব নেই। যদি তাই হতো তাহলে আমাদের বিশাল বায়ুমণ্ডল পৃথিবী থেকে বাইরের দিকে স্বাধীন এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়তো। কিন্তু আমরা দেখি যে না, আসলে এই বায়ুমণ্ডল অভিকর্ষ বল দ্বারা সর্বদা আবদ্ধ, দূরে সরতে পারছে না। আমরা এভাবে বলতে পারি যে যখন এই বায়ুকণাগুলো পরস্পর সংঘর্ষ করে তখন তারা দূরেই সরে যাওয়ার চেষ্টা করবে, ভিতর দিকে যাওয়ার সুযোগ পাবে না, কিন্তু বাইরের দিকে সরে পড়ার সুযোগ পাবে। ফলে এরা যখন বাইরের দিকে সরে পড়বে তাহলে মুক্ত অঞ্চলে যাওয়ার পরে যখন সে মুক্ত স্থান পাবে সেদিকে চলে যাবে। এই বায়ুকণা পৃথিবীর থেকে ফিরে আসতে পারবে না, কারণ বাইরের দিকে তার সংঘর্ষ নাই, আর সংঘর্ষ করতে পারবে না, তখন বায়ুকণাগুলো আস্তে আস্তে বাইরের দিকে সরে যাবে। কিন্তু দেখা যায় বায়ুকণাগুলো আসলে সরে যাচ্ছে না, অভিকর্ষ বল সর্বদা আবদ্ধ এবং পৃথিবীর চারপাশে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তারা বিচরণ করছে। আরও দেখা যায় যে বায়ুমণ্ডল পৃথিবীর কাছাকাছি অঞ্চলে ঘন, ক্রমে বাইরের দিকে হালকা। এইসব থেকে প্রমাণ পাওয়া যায় যে আসলে বায়ু কণা অর্থাৎ বায়ুমণ্ডলের যে অণুগুলো আছে, সেই অণুগুলোর উপর অভিকর্ষ বলের প্রভাব রয়েছে। এখানেও আমরা এই স্বীকার্যে যথেষ্ট সীমাবদ্ধতা পাই। এখানে প্রকৃত অর্থে বলা যায় যে গ্যাসীয় কণাগুলো পরস্পর বিকর্ষণ করে, এদের মধ্যে যথেষ্ট বিকর্ষণ বল কাজ করে। বায়ু কণাগুলো পরস্পরের মধ্যে একটি বিকর্ষণ বল প্রয়োগ করে। এই বিকর্ষণ বলের কারণে বায়ু কণাগুলো পরস্পরের মধ্যে সংঘর্ষ করতে পারে না। এরা পরস্পরের নিকটে আওয়ার সঙ্গে সঙ্গে এরা স্লিপ করে, অর্থাৎ এরা পরস্পরকে বিকর্ষণ করার কারণে এরা সরে পড়ে। আমরা যখন দুইটা চুম্বককে যদি মুখোমুখি করি সমমেরুতে, তারা যেরকম পরস্পর স্লিপ করে, অর্থাৎ চুম্বক যেরকম সমমেরু পরস্পর একত্র করলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল যেভাবে কাজ করে, তারা পরস্পর থেকে সরে দিতে যায় বা পিচ্ছিল অবস্থা সৃষ্টি করে, আমাদের বায়ুকণাগুলো পরস্পরের মধ্যে এভাবেই একটা বিকর্ষণ বল প্রয়োগ করে এবং পরস্পর মধ্যে একটা পিচ্ছিল ভাব সৃষ্টি করে। এরা পরস্পর আসলে সংঘর্ষ করতে পারে না। গ্যাসীয় কণাগুলোর মধ্যে ক্রিয়াশীল এই বিকর্ষণ বল মূলত আন্তঃকণা বলের একটা ঋণাত্মক রূপ। এই আন্তঃকণা বিকর্ষণ বল অণুগুলোর পরস্পর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর তাপমাত্রা যতই বৃদ্ধি করা হয় বিকর্ষণ বল ততই বৃদ্ধি পায়, অর্থাৎ এই বিকর্ষণ বল পরম তাপমাত্রা সরাসরি সমানুপাতিক যদি দূরত্ব ধ্রুবক হয়। আন্তঃকণা বলকে প্রথমে আমরা এফ দ্বারা প্রকাশ করব। আন্তঃকণা বল এফ। আন্তঃকণা বল এর রূপ তিনটা: একটা আকর্ষণ বল,